Hey, welcome to Warrior for UPSC blog and welcome to Sunday Special. And as you know, Sunday Special is very much special for my brother and sisters and for those students who are for West Bengal particularly. So, what I think I have a focus maximum time make this Sunday Special in Bengali. So, if you want that same topic in English, please let me know in the comment section so that I can make another video on this and on the same topic. And today I want to say one more thing to you that welcome to the revolution in the education in West Bengal. And it can be possible that today's topic is going to be extensively helpful for the students who are from first year, second year, or who has already completed the graduation and started for the UPSC preparation and the working professional as well. So let's convert into Bengali. আর সবাইকে বলি যে আজকের কথাবার্তাগুলো হয়তো খুব অপছন্দ হলেও হতে পারে, কারণ কিছু কথা আমি বলতে চলেছি যেগুলো হয়তো অত্যন্ত দ্যাট ইজ নট সুগার কোটেড। আমি খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসি এবং শুনতে ভালোবাসি। সেই জায়গাতে থেকে যদি মনে হয় যে আমার কথাগুলো ডিসলাইক পাওয়ার যোগ্য, তারা ডিসলাইক দিয়ে দিও। কিন্তু যারা মনে করবে যে না এই ভিডিওটা পৌঁছানো দরকার অনেকের কাছে, তো তাহলে পরে ডেফিনেটলি শেয়ার করে দিও। কারণ আমি চাই যে যত বেশি সংখ্যক লোক এই ব্যাপারে জানতে পারবে বা এই ব্যাপারটা সম্পর্কে নিজেদেরকে ওয়াকিবহাল করতে পারবে, সেই ক্ষেত্রে শুধু তাদের ক্যারিয়ারের জন্য নয় বা তাদের শুধু স্ট্র্যাটেজির জন্য নয়, তারা সমাজের জন্য এবং ইন্ডিভিজুয়ালি তার নিজের জন্য খুব বেশি হেল্পফুল হবে। তো প্রথম কথা যেটা আমি তোমাদেরকে বলতে চাই, এক তো এটা ফেস্টিভ্যাল সিজন চলে গেছে, সময় আর বেশি নেই। WBCS এর সম্পর্কে তোমরা জানোই, একটা টালবাহানা চলছে, কখনো দিন কখনো রাত, বোঝা যাচ্ছে না কি হবে, আদৌ পরীক্ষা হবে কি না। PSCর তরফ থেকে কোনো নোটিফিকেশন তো আসেনি, তো এখন আমরা ধরেই যাব যে 7 ফেব্রুয়ারি হবে। তো এইবারও আই এম নট আ ক্যান্ডিডেট ফর WBCS। তো আমি চাইছিলাম তোমাদেরকে জাস্ট এটা বলতে, তোমরা যেখানে যেমন ভাবে পড়াশোনা করছো, যেটা তোমাদের স্ট্র্যাটেজি অলরেডি করেছো ফেলেছো, মাত্র 2-3 মাসই যদি ধরি বাকি আছে, তো এই 2-3 মাসে তোমাদের ভালোভাবে রিভিশন করে নিও। কিন্তু এবার যদি ইউপিএসসির ব্যাপারে কথা বলতে চাই, সেক্ষেত্রে আমি যে জিনিসগুলোতে আজকে ফোকাস করব, সেগুলো প্রথমে হচ্ছে এটা যে ইউপিএসসি আদৌ করা উচিত কি করা উচিত না। আর দ্বিতীয় কথা হচ্ছে এইটা যে যারা করবে তাদের সেলফ স্ট্র্যাটেজি মানে কি হওয়া উচিত, বা তারা কোনটা যারা ওয়ার্কিং প্রফেশনাল, যারা কাজ করো, যারা অফিস ওয়ার্ক করো বা অফিস ওয়ার্কের বাদ দিয়েও যারা বিভিন্ন রকম, ধরো কেউ রিসার্চ ফিল্ডের সাথে যুক্ত আছো, কেউ ধরো অন্য কোনো কাজে আছো। আমার তো এরকমও পরিচিত অ্যাসপিরেন্ট আছে, এরকম ভাই বোনেরা আছে যারা বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্মে, মানে যারা ডেলিভারি ফ্লিপকার্ট, আমাজনের মতো জায়গাতেও কাজ করে। তো তাদের সকলের জন্য আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট, তো শেষ পর্যন্ত দেখো, ভুলো না। অ্যান্ড একটা প্লিজ থামস আপ দিতেও ভুলো না যদি পছন্দ হয় তো। নাও ফার্স্ট থিং ইজ দ্যাট, দেখো গিমিকে পড়ো না। মানে সবাই ইউপিএসসি ব্লগ দিচ্ছে, সবাই ইউপিএসসি সম্পর্কে কথা বলছে, আমাকে এই দেখে আমাকে ইউপিএসসি করতে হবে, এই সমস্ত গিমিক কিন্তু কাজ করবে না ইউপিএসসির ক্ষেত্রে। আমি খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসি এবং স্পষ্ট কথাটা তোমাদের অবধি পৌঁছে দিতে আমি এই জন্য ভালোবাসি, কারণ আমার মনে হয় যে স্পষ্ট কথায় বন্ধু বেজার যথেষ্ট হয়, কিন্তু স্পষ্ট কথাটা স্পষ্ট কথার মতোই শোনায়। এবং সেটা যদি কেউ বুঝতে পারে, তাহলে সেই স্পষ্টতা তার ভেতরে এতটা বেশি তার সেই ইনহেরেন্ট করে যে তার ক্ষেত্রে লাইফ অনেক বেশি সহজ হয়ে যায়। আমাদের সমস্যাটা কোথায় হয় জানো তো, আমরা যখন লাইফ নিয়ে ভাবি তখন আমরা এটাকে দিন বেদিন কমপ্লিকেটেড করতে থাকি, কিন্তু স্পষ্ট জিনিসটাকে স্পষ্টভাবেই দেখা উচিত, তাহলে কমপ্লিকেশন একদম জিরো লেভেলে গিয়ে পৌঁছায়। সেটা আমি তোমাদের কেন বলছি, আমি আমার নিজের জীবন এবং নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। তো যে জিনিসটা যেরকম সেটা সেরকম করে দেখো। সুতরাং আমি ইউপিএসসি করবো, নীল লাল বাতির গাড়িতে ঘুরবো, আমি সিংহাম দেখে নিলাম, আমি কোনো হাইফাই মুভি দেখে নিলাম, আমি একদম বড় হাইফাই পুলিশ অফিসার হব, কিন্তু আমার ভেতরে সেই পোটেনশিয়াল নেই, আর আমি এই সমস্ত স্বপ্ন দেখার চেষ্টা করছি, তাহলে প্লিজ করো না। প্রথম কথা তো এটা যে তুমি নিজের পোটেনশিয়ালকে দেখো। হতেই পারে তোমার এরকম, আমার পরিচিত, মানে আমি নাম নিতে পারবো না, তারা অনেক বড় ইউটিউবার, তারাও এরকম আছেন যাদেরকে আমি জিজ্ঞেস করেছি তোমাদের তো এত বেশি পোটেনশিয়াল, তোমরা কেন ইউপিএসসি করতে চাও না? তাদের পরিষ্কার কথা, কারণ আমি অনেক হ্যাপি আমি যে তোমাদের জন্য টিচিং করছি, বা আমি যে ইউটিউবে টিচিং করছি, বা আমি কোনো অনলাইন প্ল্যাটফর্মে টিচিং করছি, বা কেউ বলে আমি ব্লগ করছি, কেউ বলে আমি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে আছি, আমি খুশি। তো প্রথম কথা তো এটা দেখো যে তুমি কিসে খুশি, তারপর তুমি ইউপিএসসির জন্য ঝাঁপাও। এবার সবাই বলছে ইউপিএসসি করতে হবে, একটা হাইফাই জব, হাইফাই, দেখো যতক্ষণ তুমি স্টেটাসের দিকে তাকিয়ে ইউপিএসসি করতে যাবে ততক্ষণ তোমার দ্বারা হবে না। তাহলে কি হবে, তুমি যখন এইটা
করে ইউপিএসসির জন্য ভাববে না, তখন তোমার আশেপাশের দাদা কাকা মামা জেঠু বন্ধু বান্ধব সবাই বলবে দেখ ভাই তোর দ্বারা হবে না, আর তাদের এই বলাটাই তোমার কাছে না একদম ম্যাজিকের মতো কাজ হবে। তখন তোমার মনে হবে হ্যাঁ ঠিকই বলছে, মনে হয় হবে না। তো ডোন্ট গিভ দিস অপরচুনিটি টু আদার। প্রথমে শান্ত হয়ে বসো, দেখো তুমি যে ফিল্ডে আছো সেটা তোমার জন্য যোগ্য কিনা, বা তুমি সেই ফিল্ডে হ্যাপি কিনা। যদি সেই ফিল্ডে তোমার হ্যাপিনেস থাকে, সেখান থেকে যদি মনিটোরিয়াল তোমার নিড যেটা সেটা পূরণ হয়ে যায়। একটা জিনিস তোমাদের সাথে আজকে আলোচনা করি, তোমরা নিশ্চয়ই জানবে একটি খুব ইম্পর্টেন্ট বই আছে, ফিলোসফিক্যাল বই, জাপানিজ বই, যেটার নাম হচ্ছে ইকিগাই। তো ইকিগাই এর মধ্যে বলা হয়েছে যে মানুষের প্যাশন, মানুষের লাইফস্টাইল, মানুষের চাহিদা এবং মনিটরি নিড মানে সোসাইটি, এটা যখন চারটের দিক থেকে যখন কেউ ফুলফিলড হয়ে যায় তখন সে জীবনে খুশি হয়। ইকিগাই হচ্ছে কিছুই না, একটা জাপানিজ ফিলোসফি লাইফে বাঁচার। তোমরা যদি চাও তাহলে এই বইটা অ্যামাজনে পাওয়া যায়, তোমরা চাইলে কিনে পড়তে পারো। কিন্তু এসার সম্পর্কে এই জন্য আমি আজকে কথা বলছি, কারণ তুমি ধরো ইউপিএসসির সম্পর্কে তুমি অনেকটা জেনে গেছো, কিন্তু তোমার মধ্যে ধরো সেই ডেলিভারেশন নেই যে তুমি সেই পাওয়ারটা নিতে পারবে, তোমার মধ্যে সেই রেসপন্সিবিলিটি নেওয়ার ডেলিভারেশন নেই। তুমি ধরো শুধু লোকের কথাতে ভাবছো যে ইউপিএসসি অনেক বড় সড়ো একটা জব, আমাকে অনেক কিছু দেবে, অনেক অনেক আমি ফেমাস হব, আমি একটা সেলিব্রিটি স্ট্যাটাসে লিভ করব, আমার পুরো ফ্যামিলি অনেক হাইফাই হবে। এটা তো এক সেকেন্ডের জন্য ভাবনা, এবং সেই স্বপ্ন যদি সাকার না হয় বা সেই স্বপ্ন যদি সফল না হয় তাহলে তোমার 2 সেকেন্ডও লাগবে না এটাকে ভুলে যেতে, রাইট? কিন্তু তাতে কি হবে, তুমি ডিসহার্টেন্ড হবে। তো তাই জন্য সব থেকে প্রথম তো উচিত যে তোমাকে নিজের দিকে তাকাও, ফোকাস অ্যাট ইউর সেলফ, লুক এট ইউর সেলফ, যে তুমি অ্যাকচুয়ালি কি চাও। যদি তোমার মনে হয় যে পুলিশ হওয়াটাই তোমার মানে মেন হচ্ছে মোটিভ, দেন পুলিশ সার্ভিস দাও। ইউপিএসসি দিয়ে আইপিএস হওয়ার তো কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি যখন আইপিএস হওয়ার মতো মেন্টালিটি রাখো তাহলে পরে ডেফিনেটলি তোমাকে কিন্তু অতটাই উন্নত মস্তিষ্কের হতে হবে, এবং তাতে কিন্তু তোমাকে অতটাই আর নিজের ব্রেনকে সিকিউর করতে হবে এইটা বলে যে পৃথিবীতে যাই হয়ে যাক আমি এই রাস্তা থেকে হাঁটবো না। এবং তার জন্য তোমাকে নিজেকে প্রথম থেকে তৈরি করতে হবে। দেখো তুমি ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট অ্যান্ড টাফেস্ট এক্সামিনেশন দিচ্ছ, ইন্ডিয়ার সব থেকে বড় ডেজিগনেশনের এক্সামিনেশন দিচ্ছ, যেখানে তোমার প্রমোশনের ফাইনালাইজ হবে, তুমি একজন পার্লামেন্টারি সেক্রেটারি হয়ে তুমি রিটায়ার করবে। মানে বুঝতে পারছো যে তুমি কোনো গভর্নমেন্ট না, তুমি গভর্নমেন্টের আসা যাওয়ার তুমি একজন এত কতগুলো গভর্নমেন্ট তোমার টাইম পিরিয়ডে চেঞ্জ হবে, ইউ নেভার নো। মানে তুমি গভর্নমেন্টকে তৈরি হতে এবং ভাঙতে দেখবে। তুমি কিন্তু স্ট্যাগন্যান্ট, তোমার কিন্তু প্রায়োরিটি অনেক ওপরে। এবং সেই সময় তুমি যখন ইউপিএসসি করতে যাচ্ছ, এবার ধরো তোমার মনে হচ্ছে ভাই আমি তো এরকম মানুষ যে সকালবেলা উঠবো, 10টা 5টা চাকরি করবো, মাসে গেলে ইনকাম করবো, বাড়ির লোকেদের সাথে আনন্দ ফুর্তি করবো, বাস আমার জীবন শেষ। দেন প্লিজ ডোন্ট কাম টু ইউপিএসসি, বিকজ ইট অ্যাকচুয়ালি ডিজার্ভস আ লট অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক। তো এবার সেই স্মার্ট ওয়ার্ক নিয়ে কথা বলবো, যে সেলফ স্টাডি কি করে করবে। তোমাদের একটা ভোটিং করেছিলাম, তাতে আমাকে 94% ভোট পড়েছে এর পক্ষে যে আমি একটা ভিডিও বানাই, তাই এই ভিডিওটা বানানো। তো সেলফ স্টাডির ক্ষেত্রে আমি ডিভাইড করে দেবো দুজনকে। একটা তো যে স্টাডির মধ্যে আছে, যে ফুল টাইম স্টাডি করতে পারছে, আর যে ওয়ার্কিং প্রফেশনাল। নাও লেট মি টেল ইউ ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি, পৃথিবীতে কোনো মানুষ নেই, যদি কোনো মানুষ বলে যে আমি 10 ঘন্টা কন্টিনিউ পড়ি, আমি তোমায় লিখে দিচ্ছি সে মিথ্যে কথা বলে। এবার পড়া মানে আমি বলছি বসে স্টাডি করা। তো সেই জায়গাটার থেকে তোমাদেরকে একটা কথা বলার, যে যখন তুমি পড়া নিয়ে শুরু করছো তখন শুধু পড়ার মধ্যে তোমার শুধু স্ট্যাটিক বই পড়তে হবে এমন নয়, তোমাকে কিন্তু নিজের ফাউন্ডেশন কোর্স নিজেকে বিল্ড আপ করতে হচ্ছে, তার সাথে তোমাকে সাবজেক্টের ভেতরে যেতে হচ্ছে। একটা নির্দিষ্ট সময়ের পর তোমাকে নোট মেকিং করতে হবে, সেই নোট মেকিং ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, প্লিজ দেখে নিও। এবং সেটা বাদ দিও, যেটা করতে হবে তোমাকে নিউজ পেপার পড়তে হবে। তুমি কতগুলো জার্নাল পড়ো, কতটা ইম্পর্টেন্ট ম্যাগাজিন পড়ো, ইট ডাজন্ট ম্যাটার। অনেক মেন্টররা তোমাদের বলবেন নিউজ পেপার পড়ার দরকার নেই, অনেকে বলবেন আমাদের ইনস্টিটিউশনের জার্নাল পড়ে নাও, ম্যাগাজিন পড়ে নাও, কাজ হবে। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, আই এম টেকিং দ্য রেসপন্সিবিলিটি অফ দিস ওয়ার্ড, যেটা আমি তোমাদের এখন বলছি। উইদাউট নিউজ পেপার তুমি কোনোদিন ইউপিএসসি ক্র্যাক করতে পারবে না।
WBCS হয়তো সম্ভব জার্নাল পড়ে, কারণ ওখানে অনেক কিছু ফ্যাক্ট রিলেটেড বা ডাটা রিলেটেড কোয়েশ্চেন আনসার আসে প্রিলিমসের ক্ষেত্রে, মেন্সের ক্ষেত্রে না। WBCS এর মেন্সও অনেকটাই কনসেপচুয়াল। তো আমি যেটা ফিল করি যে কনসেপচুয়ালিটি বিল্ড আপ করার জন্য তোমাদের যেটা পড়তে হবে সেটা কিন্তু নিউজ পেপারে রং বেরঙের নিউজ নয়, স্পেসিফিক্যালি এডিটোরিয়াল ইম্পর্টেন্ট। এবার এডিটোরিয়াল বিষয়টা কি সেটা আগে জেনে নাও, তারপর আমরা সেলফ স্টাডি নিয়ে কথা বলবো। ধরো যারা তোমরা ওয়ার্কিং প্রফেশনাল, তোমাদের কাজের মাঝখানে এটা শিওর আধা আধা ঘন্টা করে তোমাদের গ্যাপ থাকে, তুমি যে কাজেই থাকো, তুমি কোনো সরকারি কাজে থাকো বা তুমি যদি বলো অ্যাটলিস্ট তোমার কাছে যাই হোক টিফিন আওয়ার্স থাকে, যেটা 1 ঘন্টার মতো সময় থাকে। সে 1 ঘন্টার মধ্যে খেতে ম্যাক্সিমাম এই সমস্ত জায়গাতে না টাইম কার্ভ করতে হবে, খাওয়া, স্নান, ঘুমোনো, এই জায়গাগুলোতে কার্ভ করতে হবে। ঘুমোনোটা আমি বলবো না, আই এম সরি ফর দ্যাট, কি ঘুমোনোর ক্ষেত্রে একটা মানুষের মিনিমাম, তুমি যখন প্রচুর পড়াশোনা করছো মিনিমাম 7 থেকে 8 ঘন্টার ঘুমের প্রয়োজন হয়। সুতরাং সেই জায়গাটাতে তুমি কম্প্রোমাইজ করলে তোমার পুরো দিনটা পুরো ডাউন হয়ে যাবে, সেটা পসিবল নয়। তো কিন্তু খাওয়া, স্নান এগুলোতে বেশি ওই সময় দেওয়া যাবে না। মানে স্নানের ঘরে ঢুকে আমি নির্মার অ্যাড দেবো, মানে বিউটি সোপের অ্যাড দেবো, অত সময় নেবো, নট পসিবল। তো সেটা বাদ দিয়েও তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার খাওয়ার সময়টাকে, তুমি খাবার বিষয়টাকে এমন এমন জিনিসে খাবারকে কনভার্ট করো যেগুলো তোমাকে অনেক বেশি এনার্জি দেবে, তোমাকে অনেক বেশি মানে ফুড লেসন্স দেবে। ফুড লেসন্স বলতে যেগুলো তোমার ব্রেনকে ডেভেলপ করতে হেল্প করে, এই ধরনের খাবারের সময় দাও। সেটা যদি তোমার 3টে ডিম সিদ্ধ খাওয়াতে সেটার কাজটা হয়ে যায়, তাহলে পরে তুমি সেটাই করো। কিন্তু ওই জায়গাটা টাইমটা কার্ভ করো। খাবারে প্রচুর পরিমাণে ফ্রুটস রাখো, যে ফ্রুটসগুলো তোমাকে অনেক বেশি এনার্জেটিক রাখবে সারা দিনভর, সেরকম খাবার রাখো। এবং সেই সময়টা তুমি দাও নিউজ পেপার রিডিং এ। এবার নিউজ পেপারে পড়তে কি হয়, ফার্স্ট পেজ সেকেন্ড পেজের কোনো ইম্পর্টেন্স নেই। সত্যি কথা বলতে ফার্স্ট পেজ এই জন্য দরকার হয়, ভাই চলছেটা কি, সেই চলছেটা কি দেখার জন্য। যদি তোমার কাছে, দেখো আমি তো সবসময় তোমাদেরকে বলবো যে PDF থেকে পড়ো, সময় নষ্ট করো না, পেপার নিয়ে বহন করা সম্ভব না। সবার কাছে মোবাইল ফোন আছে, সবার কাছে স্মার্টফোন আছে, সেই স্মার্টফোন থেকে ডিরেক্টলি যাও, যে কোনো হিন্দু থেকে শুরু করে ইন্ডিয়ান এক্সপ্রেস, এই দুটো নিউজ পেপারই ইম্পর্টেন্ট হয়, বা লাইভ মিন্টও ইম্পর্টেন্ট হয়। কুইন্ট পড়তে চাইলে কুইন্ট পড়তে পারো, দ্য প্রিন্ট পড়তে চাইলে প্রিন্ট পড়তে পারো, কিন্তু দ্যাট ডাজন্ট ম্যাটার। কারণ যদি তুমি একদম প্রপার নিউজ ওরিয়েন্টেড বা ইন্ডিয়ান নিউজ আর ইন্টারন্যাশনাল নিউজ ওরিয়েন্টেড তুমি খবর পড়তে চাও, তাহলে তার মধ্যে না তিনটে এই পেপারগুলো, হিন্দু, তারপরে তোমার এই ইন্ডিয়ান এক্সপ্রেসই যথেষ্ট। তো আর এর যদি তুমি লিঙ্ক পেতে চাও, তাহলে পরে তুমি টেলিগ্রাম চ্যানেলে, আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি রোজকে রোজ ফ্রি PDF পেতে পারো। এবং সেই যে ফ্রি PDFটা পাওয়ার পর তুমি যে ফার্স্ট পেজে আটকে গেলে, তাহলে কিন্তু মুশকিল হবে। প্রথম কথা হচ্ছে এটা যে তোমাকে জাস্ট নিউজগুলো দেখতে হবে। আর যদি ওই ডেইলি হান্ট অথবা রেগুলার নিউজ এরকম জাতীয় অ্যাপের সাথে তোমার ফোন, মানে তোমার ফোনে যদি অ্যাপ থাকে, তাহলে প্রতি সেকেন্ডে কি হচ্ছে, মানে ছোট ছোট মজাদার খবর বা যেগুলো তোমার ইম্পর্টেন্ট নয় UPSCর জন্য, সেগুলো এমনি তুমি পাও। তো সময় নষ্ট করো না ওগুলো করার জন্য। তোমার অ্যাকচুয়ালি নিউজ পেপারে ইম্পর্টেন্ট সেই জায়গাটা যেটা হচ্ছে এডিটোরিয়াল আর হচ্ছে ইকোনমিক্যাল সাইজটা। আর যখন এরকম ধরো ইন্টারন্যাশনাল ওয়েতে কোনো বড় বড় ঘটনা ঘটে, যেমন এই আবি হলো আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন, এই সমস্তর জন্য তোমাদের ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল রিলেশনের নিউজের ওই জায়গাটা পড়া উচিত। বাকি ধরো গভর্নমেন্ট কি স্কিম দিল কি না দিল, সেইগুলোর জন্য তো আমার মনে হয় না পেপারে সময় নষ্ট করার প্রয়োজন আছে। তাহলে সেটা কি করে করবে, পেপারে ওই জাস্ট ওপরে রিলেটেবল আর্টিকেলটা দেখো। প্রথম কথা বারবার আবারও বলছি এই ভিডিওতে, আমার প্রতিটা ভিডিওতে এই কথাটা বলা আছে, আরেকবার আমি রিপিট করছি, প্রথমে তো মাথার মধ্যে সিলেবাসটা বসিয়ে নাও। সিলেবাসে কোন কোন পেপারে কি আছে, GS1 এ কি আছে, GS2 এ কি আছে, এরকম করে প্রথমে সিলেবাসটা বসিয়ে নাও। সেই সিলেবাস অনুযায়ী দেখো, যদি কোনো গভর্নমেন্টের স্কিম আসে সেটা তোমার GS2 রিলেটেড, এবং সেই GS2 এর রিলেটেড যদি ছোট্ট একটা স্কিম দেখো কোথাও লেখা রয়েছে যে গভর্নমেন্ট কিছু লঞ্চ করতে চলেছে, যেমন এই সবে তোমার হচ্ছে গুজরাটে হচ্ছে তোমার ফেরিঘাটের উদ্বোধন হয়েছে, এবং তার সাথে সাথে যে গুজরাটের আমাদের যে ইন্ডিয়ার যে মেরিটাইম মিনিস্ট্রি, সেটার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং সেটাকে দ্য শিপিং মেরিটাইম অ্যান্ড নেভিগেশন ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি বলে এটাকে তৈরি করা হয়েছে। তো এই ধরনের ছোট ছোট ফ্যাক্ট গুলো পড়ার জন্য ছোট ছোট নিউজগুলোই যথেষ্ট। এত বড় নিউজ কি হলো কি না হলো, পলিটিক্যাল ডাইলেমা তোমাদের জানার বিষয় নয়, সেগুলো তো সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এবার তুমি যদি এনথুসিয়াস্টিক হও যে তোমার এইগুলোর বাদ দিয়েও তোমার সময় আছে, তুমি এগুলো পড়বে, দেন পড়ো, সময় নষ্ট করো, আই হ্যাভ নো ইস্যু। নাও
এডিটোরিয়ালের কাজটা কি? এডিটোরিয়াল হচ্ছে এমন একটা সেকশন যেখানে তোমার এই যে সপ্তাহখানেক বা 2-3 দিন আগে বা একদিন আগে যে সমস্ত নিউজগুলো মেন নিউজ হয়েছে তাকে ডাইসেক্ট করা হয়। এবার বুঝতে পারছো কেন আমি প্রথমে নিউজগুলো পড়তে বারণ করলাম? কারণ এডিটোরিয়াল পড়লে তুমি ওই নিউজগুলো সম্পর্কে প্রজ কোনস, কি কি সিচুয়েশন, তার কি ডিভিশন, কে কি ভাবছে, তার কি আউটকাম রেজাল্ট, এই সবটা সম্পর্কে তোমার এডিটোরিয়ালের মধ্যে বলা থাকে। তো সেই জন্য এডিটোরিয়াল পড়লে তোমার কি হয়, প্রথমত তো তোমার ইংলিশ ভোকাবুলারি ভালো হতে শুরু করে, তোমার নিজের আন্ডারস্ট্যান্ডিং বাড়ে, তুমি বুঝতে শুরু করো যে আচ্ছা এইটার এই এই ডাইমেনশনটাও আছে, এই নিউজটার এই সাইডটাও আছে। ধরো আমি একটা কথার কথা বলছি, ন্যাশনাল এডুকেশনাল পলিসি, সবাই বলছে খুব ভালো খুব ভালো খুব ভালো। দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেসে 2-3টে নিউজ বেরিয়েছিল যেখানটা মানে এডিটোরিয়াল বেরিয়েছিল যাতে কিন্তু বলেছে এনইপির কোথায় কোথায় খারাপ দিকও আছে, কোথায় কোথায় সমস্যা করতে পারে। তো এই জিনিসগুলো বারবার যখন তুমি এডিটোরিয়াল পড়বে তোমার নলেজ গ্যাদার হবে, তুমি বুঝতে শিখবে। আর ইউপিএসসি তে পাস করার জন্য তোমার এই অ্যানালিটিক্যাল সেন্সটাই থাকা দরকার, সেটা তুমি প্রিলিমস দাও বা তুমি মেন্সে বসো বা তুমি ইন্টারভিউয়ে যাও। এই 3টে জায়গাতে তোমার ইম্পর্টেন্ট জায়গাটাই হচ্ছে তোমার অ্যানালিসিস কতটা স্ট্রং, আর সেটা বিল্ড আপ করার জন্য উইদাউট এডিটোরিয়াল হবে না। ইকোনমিক্যাল যে পেজটা থাকে, ইকোনমিক্স এর পেজ, এটা হিন্দুর ক্ষেত্রে দেখা যায় লাস্টের আগের পেজটা। আর তুমি যদি নর্মাল পিডিএফ থেকে পড়ো তাতেও তুমি দেখবে, বা তুমি যদি সাইট থেকে পড়ো সেই সাইটে কি করে গিয়ে হিন্দু খুঁজতে হয় সেটা আমার ভিডিওতে দেওয়া রয়েছে, 3 বা 4 নাম্বার ভিডিও, তোমরা একবার দেখে নিতে পারো। তো সেই জায়গাটাতে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা যে তুমি যখন ওই ভিডিওগুলোকে দেখছো বা তুমি যখন ওই মানে ভিডিওতে বা তুমি যখন তোমার মোবাইলে পিডিএফটা পড়ছো সে সময় মেক শিওর করো যে তুমি এই সেকশনগুলো মাথায় রেখে পড়ছো, সময় নষ্ট বেশি করা যাবে না। এবং ইকোনমিক্যাল সেকশনে সেখানেও তোমাকে শুধু ওই জায়গাগুলোই পড়তে হবে যেগুলো ব্যাংকিং রিলেটেড, ঠিক আছে? এই আমাদের কি নাম, কিংফিশারের ওই ভদ্রলোক যিনি অনেক টাকা নিয়ে চোখ করে চলে গেছেন এবং সে কোথায় কোথায় তিনি দেখা যাচ্ছেন, আই ডোন্ট মানে ডেফিনেটলি তোমরা ঠিক ধরেছো যে আমি বিজয় মালিয়ার কথা বলছি, তাকে কোথায় দেখা যাচ্ছে, সে কি করছে কি বলছে, সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কখন, যখন আমরা দেখবো যে কোনো কিছু বিজয় মালিয়ার কোনো হরকত ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড কিছুর সাথে হচ্ছে এবং সেটা ব্যাংক বা আরবিআই সেটাকে ডিনোট করছে বা মিনিস্ট্রি অফ ফিনান্স সেটাকে ডিনোট করছে সেটা। আর তার সাথে ওয়ার্ল্ড রেট্রোস্পেকশনে ধরো কতগুলো লোক ওয়ার্ল্ড রেট্রোস্পেকশনে ধরো কোথাও গিয়ে কোনো জেহাদি ঘটনা ঘটলো এবং তাতে লোক মারা গেল, সেখান থেকে মারা যাওয়ার ওই ঘটনাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। আমাদের জন্য ইম্পর্টেন্ট এই ঘটনার পিছনে কনস্পিরেসি কি এবং তাতে কোনো পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ বডির কোনো ইনভলভমেন্ট আছে কিনা, বা থাকতে পারেও তার হিস্ট্রি কি, সেটা কিন্তু তোমাকে ওই নিউজ পেপারে ওই নিউজটা দেবে না, সেটা তোমাকে তোমার সেলফ স্টাডি দেবে, গুগল লেট সার্চিং দেবে, আর তার সাথে তুমি ওইটা দেখে দেখে তুমি উইকিপিডিয়া থেকে শুরু করে সেখান থেকে তুমি কিভাবে করছো। এবং তারপরে যখন তোমার হাতে জার্নাল আসবে, ধরো তুমি যেটা তোমাদের আগের ভিডিওতেও বলেছি ইনসাইটের বা ভিশনের বা শূন্য আইএস এর, এগুলো যখন জার্নালগুলো আসবে তাতে তুমি কি দেখতে পারো, তুমি তাতে গিয়ে ওই নিউজগুলোর একদম ডিটেলিংস একটা জায়গাতে অ্যাকুমুলেট করা আছে। যে জন্য আমি তোমাদের বলেছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কখনো নোটস নিয়ে সময় নষ্ট করতে নেই, তখনই নোটস নাও যে তোমার কোনো স্ট্যাটিক পোর্শনের সাথে তাতে যদি কিছু কানেক্ট করাতে পারো তখন, আদারওয়াইজ নো নিড। এইবার আমি আসবো স্ট্যাটিক পড়াশোনার ক্ষেত্রে। আমি কি বললাম, ওয়ার্কিং প্রফেশনাল হও বা তুমি স্টুডেন্ট হও, প্রথম কথা তো নিউজ পেপারটা এইভাবেই পড়তে হবে। সারাদিনের মধ্যে যারা স্টুডেন্ট বা যারা ফুল টাইম প্রিপারেশন করতে পারছো তাদেরকে আমি বলবো দিনের মধ্যে 1-2 ঘন্টাকে স্লট সেট করে নাও দুপুরে খাওয়ার আগে। আমি সবসময় প্রেফার করি বিকেলবেলায়, কারণ বিকেলবেলায় চা খাওয়ার সময় বসে বসে নিউজ পেপারটা পড়লে চা খাওয়াটাও হয়, একটুখানি রিফ্রেশমেন্টও হয়, আর তার সাথে সাথে তুমি সারাদিন কি করছো বা রাতে আবার কি পড়বে তার মানে তার একটা কনজুগেশন তৈরি হয় চা খাওয়ার টাইমটা। তো আমার প্রেফারেবল টাইম ওইটা। এবার দেখো প্লিজ আমাকে বলো না দিদি সকালবেলা কি পড়া যাবে না, ডেফিনেটলি পড়া যাবে তুমি যদি মনে করো তুমি সকালবেলায় বেশি ফ্লেক্সিবল। আমার ক্ষেত্রে যা প্রবলেম হয়, সকালে নিউজ পেপারটা আমার অনেক বেশি ছোটবেলায় মানে আমি যখন প্রিপারেশন করতাম তখন আমার অনেক বেশি সময় লেগে যেত, তো সেই সময়টা আমি নষ্ট করতে মানে তারপরে কি হতো আমার অন্য কিছু পড়ার জন্য এনার্জি জিরো হয়ে যেত। ওই জন্য আমি ফ্রেশ মাইন্ডে কোনো একটা স্ট্যাটিক পোর্শন পড়তাম বা রিভিশনের যে জায়গাটা রয়েছে সেগুলো করতাম, অথবা কোনো আনসার রাইটিং প্রোগ্রাম বা আমি যখন টেস্ট সিরিজ জয়েন করতাম সেগুলো আমি ওই সকালের টাইমটায় আমি রাখতাম। তারপর দুপুরবেলায় বসে আমি চা খেতে খেতে নিউজ পেপারটা পড়তাম বিকেলবেলায় বসে। তো
এইবার একটা জিনিস হচ্ছে, এর বাইরে গিয়ে আমি বলবো যে এটা তো গেল কারেন্ট অ্যাফেয়ার্স বা নিউজ পেপার পড়ার বিষয়। এবার যারা ওয়ার্কিং প্রফেশনালে রয়েছে, যারা সকালেও জব করো, তারা রাতের টাইম বের করে নাও। আর যারা রাতের দিকে, মানে যাদের ধরো কোনো কাজে নাইট ডিউটি পড়ে, অনেকে অনেক সেকশনে কাজ করে, যেরকম আমি বললাম বিপিও সেন্টারগুলো বা কোনো অনলাইন যে সেকশনগুলো, এগুলোর ক্ষেত্রে যেগুলো হয় যে অনেক সময় রাতেও ডিউটি পড়ে, তাহলে যাদের রাতের ডিউটি পড়ে তারা হচ্ছে সকালে। ঠিক আছে, এরকম করে নিজেদের মধ্যে স্লট ঠিক করে নাও, প্রতিদিনকার সময় রাখো। আগামী 3 মাসের মধ্যে তোমাদেরকে এনসিইআরটি পুরো বেসিকটা কমপ্লিট করে ফেলতে হবে। 3 মাসের মানে কি, যে জানুয়ারির লাস্টের থেকে মানে ফেব্রুয়ারির মিডিলে, মানে ফেব্রুয়ারি মিডিল সরস্বতী পূজা ওই টাইমটার অবধি তোমাকে পুরো এনসিইআরটি কভার করতে হবে উইথ দ্য স্ট্যান্ডার্ড রেফারেন্স। নাও তোমার মাথার মধ্যে ঢুকবে যে এটা কি করে পসিবল যে এনসিইআরটি তুমি এত তাড়াতাড়ি কভার করতে বলছো। প্রথম কথা, তুমি ডিরেক্টলি যাও মালুকা আইএস এর সাইটে, প্রচুর পরিমাণে সবকটা এনসিইআরটি ভিডিও আপলোড করা হচ্ছে। অলরেডি জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি রয়েছে, তোমরা গিয়ে সেটা চেক করে নিতে পারো। আর তার সেটা বাদ দিও, এনসিইআরটি যদি ক্লাস 6 থেকে ক্লাস 10 এর বইগুলো এমনি পড়ো, তাহলে দেখবে অ্যাকচুয়ালি মানে পৃথিবীর যে কেউ যত বড়ই কথা বলে দিক, যদি তুমি এনসিইআরটি ক্লাস 6 পড়তে শুরু করো সকালবেলায়, ধরো এমনি যেমন আমরা শুয়ে শুয়ে বই পড়ি না, ওরকম যদি পড়তে শুরু করি, যারা ইংলিশে গ্র্যাজুয়েশন পাস করেছো, মানে যারা গ্র্যাজুয়েট, তারা ইংলিশে জানো বা না জানো, তাদের জন্য এক একটা বই কমপ্লিট করতে ম্যাক্সিমাম 3 ঘন্টা লাগতে পারে, তার থেকে বেশি লাগে না, যারা অলরেডি মানে গ্র্যাজুয়েটেড। এবার যারা ফার্স্ট ইয়ারে পড়ো, আমি ধরে নিলাম তোমাদের ইংলিশ বেস অতটা স্ট্রং নয়, আমি ধরে নিলাম, তার মানে এটা নয় যে আমার কথাটাই সত্যি। তারা তোমরা কি করবে, ম্যাক্সিমাম দিন এবং রাতের মধ্যে এক একটা বই কমপ্লিট করো। সো কমপ্লিটিং দ্য হোল এনসিইআরটি, মানে এনসিইআরটিতে যা আছে তার বেস্ট। এবার এনসিইআরটি থেকে প্লিজ নোট বানিয়ে সময় নষ্ট করো না। এনসিইআরটিটা জাস্ট তোমার ফাউন্ডেশন বিল্ড আপ করার জন্য, মানে তুমি যখন তোমার বাড়ি ঘর তৈরি করো, তখন দেখবে ভিতটা তৈরি করা নজর দিতে হয়, কিন্তু সেটার জন্য সময় দিতে হয় না, সময় লাগে বিল্ডিংটা খাড়া করার জন্য। তো এনসিইআরটি ঠিক সেই কাজটাই করে, যে তুমি যখন প্রিপারেশন নিচ্ছ। আর আরেকটা কথা, প্লিজ কমেন্ট বক্সে তোমরা অন্য যে কোনো প্রশ্ন করো, আমি তোমাদের জবাব দেবো। এটা জিজ্ঞেস করো না দিদি এনসিইআরটি কি পড়তেই হবে, হ্যাঁ পড়তে হবে। বিনা এনসিইআরটি পড়ে তুমি পারবে না, কারণ তুমি যদি পুনম দালাল দাহিয়া বের করো, বা তুমি যদি কোনো বেটার কোনো যদি জিওগ্রাফি কোনো স্ট্যান্ডার্ড বুক তৈরি মানে বের করো ডাব্লিউবিসিএস এর জন্য বা ইউপিএসসির জন্য, যদি তুমি কার্তিক চন্দ্র মন্ডলও যদি বের করো, সেই ক্ষেত্রে তোমার যদি এনসিইআরটি পড়া থাকে, তাহলে এই বইটা কভার করতে তোমার 5-6 দিনের বেশি থাকা উচিত না, মানে প্রপারলি কভার করতে। যত তাড়াতাড়ি কভার করবে তত বেশি রিভিশন করতে পারবে। এইবার হচ্ছে মেইন কথাটা জায়গাটায়, যে তুমি যখন এনসিইআরটি পড়ছো, তখন তোমার মাথায় থাকবে যে আমি জাস্ট রিড করব, বিষয়টা বুঝবো, ইংলিশ টু বাংলা করে পড়ো। এবং যারা আমার ব্যাচে শুরু মানে জয়েন করেছো, তারা তো অলরেডি বুঝতেই পারবে যে কিভাবে বিষয়গুলোকে ধীরে ধীরে অ্যাকিউমুলেট করতে হবে। এবং তার সাথে এইভাবে পড়ো যে তুমি প্রতিটা জিনিস অ্যানালাইজ করে করে পড়ছো। মানে তুমি হারাপ্পান সিভিলাইজেশন পড়ছো, তার মানে এই না তুমি জাস্ট একটা পড়ে গেলে। তুমি হারাপ্পা সিভিলাইজেশন পড়ার সময় কানেক্ট করো। এনসিইআরটির সমস্যাটা একটাই, যে ক্লাস 6 এর যে টপিকটা পাবে, সেটা তুমি কিন্তু 11 এ গিয়েও আবার পাবে। তো তখন তোমাকে কিন্তু পাজল হলে চলবে না, ওখানে এতটা এখানে এতটা। তো এই দুটোকে এক জায়গায় করার জন্য তোমার একটা স্ট্যান্ডার্ড বুকের দরকার হয়, যে জন্য আমি পুনম দালাল দাহিয়া রেফার করেছি। পুনম দালাল দাহিয়া পড়ার জন্য, পুনম দালাল দাহিয়াতে অনেকটাই ভার্স্ট রয়েছে, তো সেই কারণে এনসিইআরটি পড়া থাকলে ওই ভার্স্ট জিনিসটা তোমার কাছে অনেক ক্রিস্প হয়ে যাবে। ঠিক আছে, তুমি কি করবে, তোমার এনসিইআরটিতে তুমি ফাউন্ডেশন করবে। তুমি যদি এনসিইআরটির ইকোনমিক্স অ্যারাউন্ড ইন্ডিয়া না পড়ে থাকো, তাহলে পরে আমি তোমাকে লিখে দিতে পারি যত ভালোই তোমাকে আমি সোর্স দিই ইকোনমিক্স পড়ার জন্য, তুমি বিষয়টা বুঝবে না। কেন বুঝবে না? কারণ তোমাকে ওখানে অ কখটা বোঝানো হচ্ছে ইকোনমিক্সের। জিডিপি বোঝার আগে তোমাকে জিডিপির পলিসি কেন এসছে সেটা তোমাকে জানতে হবে, রাইট? যখন তুমি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পড়ছো, তার আন্ডারস্ট্যান্ডিং করার জন্য এই ন্যাশনাল প্রোডাক্ট কিভাবে তৈরি হয় সেটা তো জানবে, তারপর তো তুমি বুঝবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কাকে বলে। তুমি যখন ব্যাংকিং পড়ছো, তখন তোমাকে জানতে হবে যে ব্যাংকিং এর সূত্রপাত কোথা থেকে, তবে গিয়ে তুমি ব্যাংকিং বুঝতে পারবে। তো এইটাই হচ্ছে বিষয়, যে তুমি সেলফ স্টাডি করার সময় করবে। প্রথম কথা,
যে ফান্ডামেন্টাল জায়গাটা তৈরি করার জন্য তুমি যত কম সময় সম্ভব সেটা তুমি কভার করো, শুরু করে দাও স্ট্যান্ডার্ড বুক পড়া। এবং স্ট্যান্ডার্ড বুক কমপ্লিট করার সঙ্গে সঙ্গে ফার্স্ট অর সেকেন্ড রিডিং এ তো কোনো মাথা ব্যথাই নেই, থার্ড রিডিং এর থেকে তুমি শুরু করো নোট মেকিং করা, যদি তোমার প্রয়োজন মনে হয়। আর তুমি যদি বইয়ের পাতাতেই দাগিয়ে তুমি নোট রাখতে পারো, ইটস ওকে। সবাই কি বলছে, আমি কি বলছি, XYZ কি বলছে, তাতে মাথা ব্যথা করো না। হতে পারে তোমার সেকেন্ড রিডিং এর সময় তোমার কাছে অন্য কোনো আইডিয়া মাথায় এলো যে না, আমি তো এই জায়গাটা থেকে এরকম নোট করলে আমার জন্য ঠিক হবে, আর আমি তো এই জায়গাটা এরকম করলে আমার ঠিক হবে, সেটার জন্যই যাও যেটা তোমার জন্য বেস্ট। তবে হ্যাঁ, তুমি ওয়ার্কিং হলে পরেও অ্যাটলিস্ট দিনের মধ্যে 4.5 থেকে 5 ঘন্টা প্লিজ তোমার স্টাডিতে দাও, স্টাডি বিল্ড আপ করার জন্য। এবং তারপরে একটু সময় বাড়িয়ে ফেলো যখন তোমার ওই পরীক্ষাগুলো সামনে আসবে। এবং মাস্ট 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 অনলাইনে ফ্রিতে প্রচুর 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 সাইট আছে। ইউপিএসসি ফ্রি মক টেস্ট প্রিলিমস, ইউপিএসসি ফ্রি মক টেস্ট প্রিলিমস, এই জায়গাটা তোমরা সার্চ করবে, প্রচুর মক টেস্ট পাবে যেগুলো ফ্রিতে রাখা আছে, মানে মানে ওপেন সোর্সে। সেইগুলোতে তোমার কাজ হবে রেগুলার বেসিসে, একদিন বা দুদিন ছেড়ে ছেড়ে তার তুমি কি পড়ছো না পড়ছো সেটা একদিকে, এবং এই কোয়েশ্চেন আনসার গুলো দেওয়া। সেটা তোমাকে কি হেল্প করবে? কোয়েশ্চেন আনসার দিলাম, আমার ভুল হলো, আমি বন্ধ করে রেখে দিলাম না। মেন কাজটাই হচ্ছে এটা, তুমি যখন কোয়েশ্চেন আনসার গুলো দিচ্ছ বা তুমি যখন মক টেস্ট ট্রাই করছো, সেখানে তোমাকে চেক করতে হবে তুমি কোনটা ভুল করছো, এবং সেই ভুল যে জিনিসটা সেটাকে তোমাকে অ্যাড অন করতে হবে তোমার প্রিভিয়াস পড়াশোনার সাথে। ধরো তুমি নোট তৈরি করে রেখে দিয়েছো, কিন্তু এইবার তুমি যে আনসারটা দিলে তোমার নোট মাথায় রয়েছে এবং তার থেকে তুমি যে আনসারটা দিলে সেটা তোমার ভুল হলো, তখন তুমি কি করবে, ওই জিনিসটা কেন ভুল হয়েছে তার ব্রিফ ডিসকাশনটা, তার অ্যানালাইজ যেটা থাকে বা যার যে আনসার অ্যানালিটিক্যাল আনসারটা থাকে, সেটা অ্যান্সারের সময় তোমরা দেখতে পাবে। সেই আনসারটাকে তোমার ওই নোটবুকের মধ্যে ছোট্ট করে তুলে রাখো যে এই জায়গাটা তোমার ভুল হয়েছিল। এটা কি করবে, যখন তুমি রিভিশন করবে, বারবার রিভিশন করার মানে এটা তুমি যত বেশি রিভিশন করবে তত বেশি তুমি এই যে ভুলগুলো তোমার ছিল সেগুলোকে তুমি রেকটিফাই করবে, এটাই তো চাই। এবার এটা বাদ দিয়ে একটা স্ট্যান্ডার্ড স্টেজের পর থেকে শুরু করতে হয়, 2 কি 3 মাসের মধ্যে শুরু করতে হয় অ্যান্সার রাইটিং, যখন তুমি একবার স্ট্যান্ডার্ড বইগুলো পড়ে ফেলেছো। নিউজ পেপার রিডিং ইজ ম্যান্ডেটরি, এনসিআরটি ইজ ম্যান্ডেটরি, আর তারপরে স্ট্যান্ডার্ড বুকসগুলোকে ঠিকঠাক করে কোলাপ করা ম্যান্ডেটরি। এবং এর বাইরে কি কি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ইজ মক টেস্ট। মক টেস্ট শুধুমাত্র তুমি যখন প্রিলিমস এর মক টেস্ট দেবে, শুধু যে তুমি ইউপিএসসির জন্য নিজেকে তৈরি করছো এমন না, তুমি অ্যাকচুয়ালি ইন্ডিয়া বেসিস যে কোনো স্টেট সিভিল সার্ভিসের জন্য নিজেকে প্রিপেয়ার করছো, দ্যাট ইজ মাই গ্যারান্টি। এবার এগুলোর বাদ দিয়েও আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যে তুমি স্টুডেন্ট হও, যদি তুমি স্টুডেন্ট হও তাহলে পরে এমন নয় যে ডেফিনেটলি যে ওয়ার্কিং প্রফেশনাল যে পার্ট টাইম স্টাডিটা করে কাজটা করছে তার জন্য মেহনতটা অনেক বেশি লাগে, কারণ তার ঘুমানোর সময় বা অনেকটা সময় কাজের মধ্যে চলে যায়। কিন্তু যারা ফুল টাইম স্টুডেন্ট তাদের জন্য কিন্তু মেহনতটা এমন ভাবে থাকে। কিন্তু কখনো কখনো আমার এটাও মনে হয় যারা পার্ট টাইম কাজ করে তাদের ক্ষেত্রে পড়াশোনাটা অনেক ভালো হয়। কেন বলো তো? তার কারণ যে তুমি যখন পড়ছো, তুমি যখন প্রফেশনাল হয়ে পড়ছো, তোমার মাথাতে একটা সাবকনসিয়াস মাইন্ড এটা করে যে আমার কাছে টাইম নেই, আমার একটুখানি করতে হবে। তো যখন না তোমার উপর প্রেশার হয়, তো অটোমেটিক্যালি তোমার টাইম কনস্ট্রেনে তোমার লেবারটা অনেক বেশি মাল্টিপ্লাই করে যায়। সেটা আমি ফিল করি, এবং এটা আমার ক্ষেত্রে হয়ও। আমার উপর যত বেশি প্রেশার থাকে আমি কাজের মধ্যে তত বেশি ভালোভাবে করতে পারি, এটা অনেকের সাথেই হয়। তো সেই জিনিসটা মাথায় থাকে। আর যখন অনেক সময় তোমার কাছে আছে, তখন নিজের পড়াশোনাকে ডাইভার্ট করো এইভাবে যে তাকে আন্ডারস্ট্যান্ড করতে, তার মানে মিনিং আউট করতে এবং অ্যানালাইজ করতে প্রতিটা জিনিসকে, ঠিক আছে? এইভাবে করো। অলরেডি বুক লিস্ট দেওয়া রয়েছে চ্যানেলে, তোমরা গিয়ে সেটা দেখতে পারো, বা ওয়ারিয়ার ফর ইউপিএসসি যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে পিডিএফটাও রাখা আছে, সেটাও দেখতে পারো। নতুন ব্যাচ চালু হবে, যখন হবে তোমাদেরকে আবার জানানো হবে। এবং আমি যেটা করছি সেটা হচ্ছে সাবজেক্টিভ ব্যাচ করছি, এমন নয় যে সবগুলোকে একসাথে করছি। তার কারণ অনেকগুলো সবাই এফোর্ড করতে পারে না, এবং আমাকেও আমি যখন এই পড়াশোনাটা আমি যখন ক্লাসটা করাচ্ছি, তখন আমারও কিছু ইকুইপমেন্ট, কিছু জিনিস দ্যাট ইজ নিডেড বাই ম্যান্ডেটরি থিং, দ্যাট ইজ ওয়াই আই এম জাস্ট কিপিং ইট ইন আ ভেরি ভেরি শর্ট অ্যান্ড খুব ক্রিস্প রাখছি, তার খুব ছোট একটা অ্যামাউন্ট রাখছি। সেই কারণেই
এবং আমি সাবজেক্টিভ যাচ্ছি, কারণ সাবজেক্টিভ এই কারণে যে একটা সাবজেক্টে ফুল ফ্লেজেড পুরো মানুষ মন দাও, তারপরে গিয়ে আরেকটা সাবজেক্ট ধরো। তো প্রতিটা সাবজেক্টই আমার আইডিয়া 30 to 35 ডেজের মধ্যে কভার করা, যাতে কি খুব তাড়াতাড়ি পুরো ডিটেলস বিষয়টার ফিচার সম্পর্কে জানতে পারে। তো কন্টিনিউ রেখো। আর যদি কোনো রকম প্রশ্ন আমি বাদ দিয়ে যাই, সেইগুলো মোটামুটি আমি সবটাই কভার করলাম। আবারও বলছি, লোকের কথা শুনে ইউপিএসসি করার কোনো প্রয়োজন নেই। ফালতু সময় নষ্ট হবে, ফালতু পয়সা নষ্ট হবে, কারণ আমি তোমাদেরকে একটা জায়গা অবধি তো তোমাদেরকে আমি হেল্প করে দেবো, কিন্তু তারপরে যখন তোমাদেরকে সত্যি পয়সা খরচের জায়গাটা আসবে, আনসার রাইটিং করা, মক টেস্ট দেওয়া, সেই জায়গাগুলো তখনই করো যখন তুমি কনফার্ম যে হ্যাঁ আমাকে এই পরীক্ষাটা পেতেই হবে, কারণ আমি শুধুমাত্র আমি নই, আমি পুরো আমার সমাজকে রিপ্রেজেন্ট করছি, আমি আমার পুরো ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছি, আমি আমার পুরো রিলেটিভসদের রিপ্রেজেন্ট করছি। তো যদি তোমার মধ্যে এনাফ কনসিয়াস থাকে যে পৃথিবীতে কেউ কিছু বলে ফেলুক, রাত হোক দিন হোক, যত বড় কাজ থাকুক, আমি গিয়ে আমার পড়াশোনাটার মধ্যে লয়্যালটি রেখে আমি পড়াশোনাটা কভার করবই, তাহলে ডেফিনেটলি যাও, তোমার জন্য ইউপিএসসি। লাল বাতি নীল বাতির গাড়ি তো অ্যাম্বুলেন্সও আছে, তাই না? অ্যাম্বুলেন্সও নীল বাতি নিয়ে ঘোরে, লাল বাতি নিয়ে ঘোরে। তো ইট ডাজেন্ট ম্যাটার করে এটা যে তুমি কতটা ইম্পর্টেন্স দিচ্ছ তোমাকে, তুমি কতটা ইম্পর্টেন্স দিচ্ছ তোমার কাজটাকে। তো দ্যাটস অল ফর ইউ। আজকের জন্য এতটাই। প্রচুর প্রচুর ভালোবাসা। আমি জানি আমি ভীষণ কড়াভাবে বলি, কিন্তু এটাই আমি, তাতে আমার কোনো অসুবিধা নেই, কারণ তোমরা যারা আমাকে ভালোবাসো তারা এটার সাথেই কানেক্ট করো, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট মি। অলরেডি দিওয়ালি ব্লগের আপলোড হয়ে গেছে, দিওয়ালির দিনকে আমি চেষ্টা করেছি কিছুটা দিন আমার দেখানোর তোমাদেরকে, দিওয়ালির দিনকে। আর বাকি ভালোভাবে পড়াশোনা করো, তোমরা পারবে, বিশ্বাস করো, তোমাদের মধ্যে সব ক্যাপাসিটি আছে, তোমাদের মধ্যে আছে বলেই ওয়েস্ট বেঙ্গল থেকেই নোবেল পায় প্রতিবার। আর তোমাদের মধ্যে ক্যাপাসিটি আছে বলেই মহামৈত্রর মতো লোক পার্লামেন্টে ঝড় তুলে দেন। তারপর তোমাদের মধ্যে ক্যাপাসিটি আছে বলেই ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ওয়েস্ট বেঙ্গলে সবাই রিসার্চ করে। তোমরাই পারতে পারো, আর বিশ্বাস করো, তোমরা যদি না পারো পুরো ইন্ডিয়া থেকেও পারবে না। তো সেই জায়গাটা থেকে নিজেদেরকে উদ্বুদ্ধ করো, সেই স্বামী বিবেকানন্দের মতো জাগো, উদ্বুদ্ধ হও। তো ভারতবাসী, তোমরা আমার ভাই। তো সেই জায়গাটার থেকেই তোমাদেরকে বলছি, তোমরা বাঙালি আমার ভাই বোনরা, আমি জানি তোমরা পারবেই। তো কারো কথায় কান দিও না, নিজেকে ফোকাস করো, সেলফ স্টাডিজ থেকেই শুরু করো, কোনো অসুবিধা নেই, বাট করো, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থাকো, প্রচুর ভালোবাসা, অ্যান্ড জয় হিন্দ।